একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে। ন্যূনতম কোয়ালিফিকেশন পিএইচডি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন। ইমেল আইডি info@akdinstitute.com। নমস্কার, সবাইকে স্বাগত আজকের এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। শিক্ষা তখন সার্থক হয় যখন উপযুক্ত শিক্ষক থাকেন এবং শিক্ষার একটা পরিবেশ থাকে। তো কাজেই আমরা আশা করব যে অতি দ্রুত অনুকূল একটা পরিবেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আরও বেশি করে তৈরি হোক, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষা নিতে পারে। আমি এই কারণের জন্যই বলছি, কারণ আমাদের এই অনুষ্ঠানে তো শুধুমাত্র ইংলিশ ক্লাস হয় না, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে যেটা হচ্ছে সাইকোলজিক্যাল। আপনাকে তোমাদেরকে এনহ্যান্স করবার চেষ্টা করেন স্যার। এটা খুব একটা নতুন বিষয় যেটা আমরা সংযুক্ত করতে পেরেছি স্যারের উদ্যোগেই। এবং তাতে আমি দেখছিলাম, মানে আমরা যে খবর করি তোমরা জানো, আমি খবরের সঙ্গে যুক্ত, তাতে আমরা দেখছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় টিচার রয়েছে একজন, স্টুডেন্ট সেখানে 100-150 জন স্টুডেন্ট পড়ছে। আবার কোথাও শিক্ষক 5 জন, স্টুডেন্টও 5 জন। এই যে অসম বন্টন শিক্ষা ব্যবস্থার, বিশেষত গ্রামান্তরের দিকে যেখানে শিক্ষার প্রসার উন্নতি আরও বিশেষভাবে দরকার বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, অবশ্যই আমার সঙ্গে হয়তো সবাই সহমত হবেন, সেখানকার এই অবস্থা। তো সেখানে কিছু কাণ্ডারিকে থাকতে হয়। আমার মনে হয়েছে গত 3-4 দিনের ক্লাসের সূত্র ধরে পার্থপ্রতিম স্যার সেই কাজটা করবার চেষ্টা করছেন। উনি আজকে ইংরেজি পড়াবেন, তো ডেফিনেটলি ইংরেজি শিক্ষাটায় শিক্ষিত হওয়া দরকার, অবশ্যই দরকার। কারণ আগামী দিনে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিছু করতে গেলে, আমি বলছি না শুধুমাত্র তোমরা একাডেমিক সেক্টরে খুব বড় নাম্বার পাও, একটা সার্টিফিকেটে খুব হেলদি নাম্বার থাকুক, 9-এর ঘরে নাম্বার, 8-এর ঘরের ওপরে নাম্বার থাকুক, সেটা বড় কথা নয়। এমনভাবে ইংরেজিটাকে শেখো যাতে পরবর্তীকালে কর্মক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয়, জটিলতা না আসে। আর যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের মন থেকে যাতে ভয়টা দূর হয়ে যায়। আমরা 3টে ভাগে আজকের অনুষ্ঠানকে ভাগ করেছি একই রকমভাবে। সেটা প্রথম হচ্ছে টেক্সটের, আমরা পোয়েম পার্ট স্যার পড়াবেন, লেসন 4। সঙ্গে সঙ্গে সেকেন্ড হচ্ছে কম্প্রিহেনশন, সেখানকার এক্সারসাইজ নাম্বার 1+2 দুটো নিয়ে আলোচনা হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং মেন্টাল হেলথ কেয়ারের একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসাবে পার্থপ্রতিম সরকার কাজ করেছেন। তার সে অভিজ্ঞতাকে তোমাদের সামনে শেয়ার করে নেওয়া হবে, আপনাদের সামনে, বিশেষত যারা পেরেন্টস রয়েছেন তাদের সামনে। আজকে কিছু ইম্পর্টেন্ট টিপস থাকছে অ্যাজ এ সাইকোলজিক্যাল কাউন্সিলর, পার্থ স্যার শেয়ার করবেন। সেটা হচ্ছে কোভিড পরবর্তী সময়ে, কোভিডের সময় তো নানান কমপ্লিকেশনস গেছে, তার পরবর্তী সময়ে কিছু অ্যাডভান্টেজ আমাদের কাছে এসছে, কিছু সুবিধা এসছে। সেগুলো কি কি, আমরা কোভিড পরবর্তী সময়কে কি করে আরও বেশি পজিটিভলি কাজে লাগাতে পারি, নিজেদেরকে আরও বেশি এনহ্যান্স করতে পারি এই সময়, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো আমি স্বাগত জানাই পার্থপ্রতিম সরকার আমাদের সঙ্গে রয়েছেন। স্যারকে অনুরোধ করবো আজকে ক্লাস শুরু, এবং ইম্পর্টেন্ট আপনার যেভাবে আপনি ক্লাস শুরু করেন সেইভাবেই স্বভাবসিদ্ধভাবে ক্লাস শুরু করবার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা যারা আমার ক্লাস দেখছো, শুনছো, এখন তোমরা শুনতে পেলে আজকে আমরা ক্লাসে কী কী লেখাপড়া করব। ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা তোমরা টেক্সট বই খোলো, এর সঙ্গে সঙ্গে স্ক্রিনে তোমাদের দেখানো হবে যে টেক্সটটি আমরা পড়ব। ক্লাস 10, ওপেন লেসন নাম্বার 4 অব ইয়োর টেক্সট বুক। ক্লাস 10 ছাড়া অন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই অনুষ্ঠান দেখছো, শুনছো, তোমাদের বলবো তোমরাও শিখে নাও, আগামী দিনগুলোতে তোমাদের কাজে লাগবে। সো উই আর গোয়িং টু স্টার্ট দ্য লেসন নাম্বার 4 today. It's a poem. The title of the poem that we are going to read today, My Own True Family. My own, আমার নিজের, true, সত্যিকারের, family. And you know what family means, পরিবার. It's written by Ted Hughes. There is an introduction about Ted Hughes and the poem. Very briefly, Edward James Ted Hughes, he was born in 1930 and he passed away in 1998. Was a noted English poet and has been the poet laureate of the Great Britain from 1984 till his death. Poet laureate, in Bengali there was a tradition, আমাদের দেশেও ছিল এই প্রথা, যাকে বলে রাজকবি। গ্রেট ব্রিটেনে
এই রাজকবি পদে অলঙ্কৃত ছিলেন টেড হিউজ 1984 থেকে till he died in 1998. His famous works include তার কয়েকটি বিখ্যাত বইয়ের নাম Birthday Letters, The Hawk in the Rain, Tales from Ovid. So these are the names of a few of his famous works. Now about the poem. The poem describes বর্ণনা করে, এই কবিতাটি বর্ণনা করে the magical experience of a young child in an oak wood. এক ওক গাছের অরণ্যে গিয়ে, বনে গিয়ে এক ইয়াং চাইল্ড, এক তরুণ, তার যে ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স হয়েছিল, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, ম্যাজিক্যাল। আমরা যখন কবিতাটি পড়ব তখন আমরা দেখতে পাবো হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স অ্যান্ড হাউ উই কল ইট ম্যাজিক্যাল, and indicates that human beings and trees should thrive as a single family. এবং এই কবিতাতে এটা ইন্ডিকেট করা রয়েছে যে হিউম্যান বিংস, মানব জাতি, মানুষেরা, and trees এবং গাছপালা, বৃক্ষ, should thrive as a single family, একটি পরিবার হিসেবে থ্রাইভ করবে, প্রসপার করবে, বেড়ে উঠবে, ওটা উচিত বলে এখানে বলা রয়েছে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. মানব জাতির ওয়েলফেয়ার বা মঙ্গলের জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে আমি যেটা কবিতাটির সম্পর্কে যে কটি কথা বলা আছে, এটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো আমরা যখন এই কবিতাটি পড়ব, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ আমরা ধরে ধরে পড়ব। সো we have just finished explaining the introductory part. Now we are going to the first part, I mean the first slide. আমি অনুরোধ করব ফার্স্ট স্লাইডটা দেখাবার জন্য। The first slide, সেখানে আমরা দেখতে পাবো the text of the poem. Yes, this is the first slide. And the first stanza, the poem is divided into 5 stanzas. Students, you can see in your textbook 5টি স্ট্যাঞ্জা রয়েছে। শুরু করি ফার্স্ট স্ট্যাঞ্জা। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Okay. Once, at some time in the past, in Bengali, অতীতে কোনো এক সময়ে, once I crept. Crept is the past form of creep. Creep means to move quietly and carefully. To move quietly and carefully. So once I crept, it means at some time in the past I moved quietly and carefully in an oak wood. Oak গাছের অরণ্যে, wood এখানে অরণ্য, oak wood, oak গাছের অরণ্যে। অরণ্যের ভেতর আমি নিঃশব্দে চুপিসারে প্রবেশ করেছিলাম। কেন নিঃশব্দে চুপিসারে? উনি গেছিলেন শিকার করতে। কি শিকার করতে? I was looking for a stag. Stag is a male deer. পুরুষ হরিণ, তাকে বলা হয় stag. আমি কি খুঁজছিলাম? আমি খুঁজছিলাম stag. Stag আমি বললাম মেল ডিয়ার, এর অ্যান্টোনিম হতে পারে ডো বা হাইন্ড। ডো বা হাইন্ড, এটা হচ্ছে ফিমেল ডিয়ারকে বলা হয়, হাইন্ড বলা হয়, কখনো ডো বলা হয়। I was looking for a stag. I met, কিন্তু উনি সেখানে হরিণ শিকার করতে গিয়ে কি কার সঙ্গে সাক্ষাৎ হলো? I met, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল an old woman there. একজন বৃদ্ধার সাথে, এক বৃদ্ধার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। সেই বৃদ্ধা কেমন ছিলেন? দেখো, the description of the old woman, all nobly, nob
নব নব শব্দটির সঙ্গে তোমরা পরিচিত, দরজায় নব থাকে, কাঠের গোল গোল বা লোহার গোল গোল ধরার জন্য হাতল থাকে, সেই নব। তো নব শব্দটি আরেকটি মানে হচ্ছে মানুষের শরীরে কখনো কখনো খুব বৃদ্ধ বয়সে দেখবে কোনো কোনো শরীরের অংশ একটু ফুলে ফুলে যায়, একটু গোট গোট মতো হয়ে যায়, ফুলে ফুলে যায়, দ্যাট ইজ অলসো কল্ড নব। সো দিস ওল্ড লেডি, হার এন্টায়ার বডি ওয়াজ নবলি, মানে শক্ত শক্ত গোটা গোটা এরকম ফুলে 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 গেছিল। অনেক বয়সে মানুষের বিভিন্ন কারণে এটা হয়। অল নবলি এরকমটি চেহারা ছিল সারা শরীর। স্টিক অ্যান্ড র্যাগ, কাঠির মতো রোগা আর র্যাগ, যেন তার পোশাক ছিল অতি জরাজীর্ণ, পুরনো পোশাক। শি সেড, তিনি কি বলেছিলেন? I have your secret here inside my little bag. Look, I have a little bag here. And in this bag, I have kept your secret. So, students, you find there is as if our magic was going to begin. একজন ম্যাজিশিয়ান মঞ্চে এসেছেন, বলছেন, এই যে দেখুন আমার দিকে, এইখানে আমি আপনার সমস্ত তথ্য বলে দিতে পারি। এই যে ম্যাজিশিয়ানরা বলেন না, তেমনিভাবে যেন এই বৃদ্ধা যেন আমাদের এই পাঠ্য বইয়ে একটি ম্যাজিক্যাল এফেক্ট নিয়ে এলেন এই বৃদ্ধার এই কথার মধ্য দিয়ে। আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তাহলে ইনসাইড মাই লিটল ব্যাগ, নবলি আমি মিনিং বলেছি। সিক্রেট, সিক্রেটের সিনোনিম কি হতে পারে? হিডেন হতে পারে, হাস হাস হতে পারে, এগুলো সিনোনিম। আর অ্যান্টোনিম কি হতে পারে? ওপেন, নোন, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। ইনসাইডের অ্যান্টোনিম কি? আউটসাইড। আচ্ছা স্টুডেন্টস, ইউ মে আস্ক মি এ কোয়েশ্চেন। তোমাদের কারো কারো মনে হতে পারে যে স্যার আমাদের পড়াতে পড়াতে অর্থ বলছেন, আমাদের সিনোনিমস অ্যান্টোনিমস কেন বলছেন? ইয়েস, তার কারণ তোমাদের এই টেক্সট থেকে যে প্রশ্নগুলো হয়, কম্প্রিহেনশন এবং ভোক্যাবুলারি, দু ধরনের প্রশ্ন থাকে। অনেক সময় ছাত্রীরা প্রশ্ন করে, অভিভাবকরা প্রশ্ন করেন, স্যার ভোক্যাবুলারিটা বাড়াবো কি করে? দিস ইজ নাথিং ডিফিকাল্ট। যখন তুমি কিছু পড়ছো, সাপোজ ইউ আর রিডিং আ পোয়েম হিয়ার, অ্যান্ড ওয়েন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য নিউ ওয়ার্ডস, unknown words, you should also try to understand, to know the synonyms and antonyms of at least some of the words. কিছু কিছু শব্দের সমার্থক এবং বিপরীতার্থক শব্দ তোমরা যখন কোনো টেক্সট পড়বে, তোমরা যদি নিজের মনে জেনে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের ধীরে ধীরে ভোক্যাবুলারি বাড়তে শুরু করবে। ওকে, নাও the second stanza in the same একই ওই স্লাইডেই রয়েছে। Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. আমি বলছিলাম না, there is a magical effect, as if the magic has started. That old woman said, yes, look at this little bag, I have your secret here. And then the magic happened. How it happened? She began to cackle. তোমরা দেখেছো না ম্যাজিশিয়ানরা মঞ্চে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন? কেন করেন? দেখবে তোমরা হাতটাকে সামনে এনে তারা যেন ম্যাজিক দেখাচ্ছেন, আঙুলগুলোকে নাড়াতে থাকেন। আসলে সবগুলোরই কারণ আছে। এখানে এই ভদ্রমহিলা যেটা করলেন তারও একই রকম এফেক্ট রয়েছে। সেটা কি? আমাদের মস্তিষ্কটাকে স্থিতাবস্থা থেকে নাড়িয়ে দেওয়া। স্থিতাবস্থায় থাকলে কি হয়? স্থিতাবস্থায় থাকলে আমরা তো ভাবি, চিন্তা করি, বিচার করি যুক্তি দিয়ে, কিন্তু যদি সব কিছু হঠাৎ করে একটা এলোমেলো হয়ে যেতে থাকে, একটা নতুন কিছু আকস্মিকভাবে ঘটতে থাকে, তখন আমাদের মস্তিষ্কটা এই যুক্তির ব্যাপারটা একটু গুলিয়ে যেতে থাকে। তো এখানে সেটাই করা হলো, মঞ্চে যেটা ম্যাজিশিয়ানরা করেন। দেন শি বিগ্যান টু ক্যাকল। ক্যাকল মিনস আ স্মাইল লাউডলি অ্যান্ড আনপ্লেজেন্টলি।
এটা সাধারণত মানুষ আমরা এভাবে সাধারণত কমই হাসি। তোমরা নাটকে তোমরা সিনেমায় দেখতে পাবে অনেক সময় কেউ এইভাবে হাসছে বিশেষ কোনো ইফেক্ট আনার জন্য। লাউডলি অ্যান্ড আনপ্লেজেন্টলি তিনি she began to cackle, তিনি সেইভাবে হাসতে শুরু করেছিলেন, লাউডলি আনপ্লেজেন্টলি, and I began to quake, খুব স্বাভাবিক। আমি যেটা বললাম, কোয়েক মানে ট্রেম্বল, কোয়েকের সিনোনিম হচ্ছে ট্রেম্বল, এবং কবি বলছেন আই বিগ্যান টু ট্রেম্বল, আমি কাঁপতে শুরু করেছিলাম। ওই যে বললাম মানুষের যুক্তি বুদ্ধি একটু গুলিয়ে যায় হঠাৎ করে একটা নাড়া পড়ে গেলে, এখানে তাই ঘটল। উনি এমনভাবে হাসতে শুরু করেছিলেন লাউডলি অ্যান্ড আনপ্লেজেন্টলি যে কবি বলছেন আই বিগ্যান টু কোয়েক, আই বিগ্যান টু শেক, আই বিগ্যান টু ট্রেম্বল। She opened up a little bag. তিনি তার এবার ব্যাগটা খুলেছিলেন। opened, began synonym started, began antonym ended, opened, closed. She opened up a little bag. তার ছোট্ট ব্যাগটি তিনি ওপেন করেছিলেন। and I came twice awake, এবং আমি দ্বিতীয়বার awake, জেগে উঠেছিলাম। দ্বিতীয়বার কথাটা কেন বললেন? কারণ আমরা রাতে তো ঘুমোই সকলে, সকালবেলা আমরা জেগে উঠি। তারপর তিনি তো জাগ্রত অবস্থায় বনে গেছিলেন, কিন্তু সেখানে গিয়ে তাকে যেন একটা সম্মোহিত করে নেওয়া হয়েছিল, এবং তারপর যেন তিনি আবার জেগে উঠলেন। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি যেন দ্বিতীয়বার আমার জাগরণ ঘটেছিল। সারাউন্ডেড, এবং জেগে কি দেখলেন? দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড, হি ওয়াজ এনসার্কেলড। সারাউন্ড করা মানে চতুর্দিকে ঘিরে থাকা, সিনোনিম এনসার্কেলড। আই ওয়াজ অ্যাজ ইফ আই ওয়াজ এনসার্কেলড বাই এ স্টেয়ারিং ট্রাইব। স্টেয়ারিং মানে স্টেয়ার, STARE, টু স্টেয়ার মিনস এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর অ্যান্টোনিম, স্টেয়ারিং সিনোনিমস কি হতে পারে? গেইজিং হতে পারে, গেইজিং হতে পারে, গ্লেয়ারিং হতে পারে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ট্রাইব, ট্রাইব শব্দটি দুটো মানে আছে। একটি মানে আমরা যেমন ট্রাইব জানি কোনো জাতি থেকে আসা, একই ধরনের জাতি থেকে আসা, যেখান থেকে ট্রাইবাল শব্দটি এসেছে। আর ট্রাইব শব্দটি আরেকটি মানে হচ্ছে অনেক মানুষ একসাথে, এর সাথে কিন্তু জাতির কোনো যোগ নেই। যেমন একজন ধরো প্লেয়ার, তিনি কোর্টে ঢুকলেন, টেনিস কোর্টে একজন প্লেয়ার ঢুকলেন, সেখানে তাকে আ ট্রাইব অফ পিপল, তারা সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। এখানে আ ট্রাইব অফ পিপল মানে অনেক সংখ্যক মানুষ সেখানে অপেক্ষা করছিলেন তার জন্য। তাহলে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, তাহলে দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই, হি ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই a number of people and me tied to a stake, tied, বেঁধে রাখা, এবং তিনি দেখেছিলেন তাকে বেঁধে রাখা হয়েছিল একটি স্টেক। স্টেক মানে কাঠের খুঁটি, যেটা মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়, স্টেক। তো তিনি দেখেছিলেন যে তাকে বেঁধে রাখা হয়েছে একটা কাঠের খুঁটির সাথে। They said, we are the oak trees. They মানে the staring tribe, the staring people, the group of people যারা ওখানে ছিলেন, and the people who were staring, এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। They said, তারা কি বলেছিলেন? We are the oak trees and your own true family. আমরা হলাম ওক গাছ, আর তোমার সত্যিকারের আপনার পরিবার। We are chopped down. Chop means to cut into pieces. We are chopped down. আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। We are torn up. আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে ভেঙে ফেলা হয়। You don't blink an eye. তুমি তোমার একবারও চোখের পাতাও পলকও পড়ে না। It means you don't bother at all. You don't care at all that we are chopped down. You don't care that we are cut into pieces. Unless
You make a promise now. Now you are going to die. Unless you make a promise. Promise, কথা দেওয়া। যদি না তুমি এখন আমাদের কথা দাও। Now you are going to die. তুমি এখন মৃত্যুবরণ করবে, মেরে ফেলা হবে তোমাকে যদি তুমি আমাদের কথা না দাও। কারা বলল? সেই ওখানে অপেক্ষা করেছিল যে মানুষেরা, তারা, গ্রুপ অফ পিপল ওয়েটিং ফর হিম। এবার কি কথা দিতে হবে? whenever you see an oak tree felled, FELL, গাছ কেটে ফেলা। whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে, swear now, শপথ করো। vow, swear এর সিনোনিম, vow, শপথ করো। কি শপথ করো? you will plant two, তুমি দুটো ওক ট্রি বপন করবে। একটা গাছ যদি কেটে ফেলা হয়, তুমি দুটো গাছ বপন করবে। আনলেস ইউ সোয়ার, আর তুমি যদি এই শপথ না করো, সোয়ার শপথ করা, যদি তুমি শপথ না করো, শর্ত দেওয়া হচ্ছে, তাই না? আনলেস ইউ সোয়ার, আনলেস ইউ ভাউ, আনলেস ইউ গিভ আস দ্য ওয়ার্ড, কি হবে তাহলে? দ্য ব্ল্যাক ওক বার্ক will wrinkle over you. bark, গাছের ছাল, গাছ, ওক গাছের কালো ছাল, wrinkle, কুঁকড়ে কুঁকড়ে কুঁচকে কুঁচকে তোমার সারা শরীর ঢেকে ফেলবে। তোমারই মানুষের শরীর, মানুষের হাত পা গা, তোমার শরীর, তোমার ত্বক সব ঢেকে ফেলবে এই কালো ওক গাছের ছাল। and root you among the oaks, এবং তোমাকে এই ওক গাছগুলোর মধ্যে তোমার শিকড় গজিয়ে যাবে, এই ওক গাছগুলোর মধ্যে তোমার শিকড় গজিয়ে যাবে। where you were born but never grew, এই ওক গাছের মধ্যেই, এখানেই তোমার সত্যিকারের জন্ম হয়েছিল, কিন্তু তুমি এখানে বেড়ে ওঠোনি। মারাত্মক এই জায়গাটা, তোমরা ভালো করে বুঝে নাও এই জায়গাটা কি বলা হয়েছে। আমরা তো জানি সকলে, একটা সময় ছিল আজ থেকে বহু বহু বছর আগে, যখন মানুষ এমনটি সিভিলাইজড মানুষ ছিল না। তখন মানুষ বনে থাকতো, মানুষ তখন অন্য আর 5টা প্রাণীর মতোই ছিল। তাহলে এখানেই ইউ ওয়্যার বর্ন, এখানেই তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি এখানে বেড়ে ওঠোনি, এখানে তুমি বড় হওনি। এর মানে তুমি ইউ মুভড অ্যাওয়ে ফ্রম নেচার। ইট মিনস ইউ পিপল, ইউ দ্য হিউম্যান বিংস, দ্য হোমো স্যাপিয়েন্স, তোমাদের জন্ম হয়েছিল এই প্রকৃতির কোলে, আর এই প্রকৃতির মধ্যে আর 5টা অন্য প্রাণীর মতোই, কিন্তু তোমরা এখানটায় আর বেড়ে ওঠোনি। তোমরা সরে গেছো প্রকৃতি থেকে, দূরে দূরে, অনেক দূরে সরে গেছো তোমরা প্রকৃতি থেকে। কাজেই এখানেই তোমার জন্ম, আমরাই তোমার সত্যিকারের পরিবার। পরিবার মানে এখানে শুধু রক্তের সম্পর্কের কথা বলা হচ্ছে না, পরিবার মানে এখানে বলা হচ্ছে ভেতরের ঘনিষ্ঠতার কথা, উৎসের ঘনিষ্ঠতার কথা। উৎস তো একটা জায়গাতেই হয়েছিল, এই প্রকৃতির মাঝে। মানুষ, গাছপালা, পাখি, পশু একসাথে সকলেই রয়ে গেছে প্রকৃতিতে, প্রকৃতির নিয়ম অনুসারে। শুধু মানুষ সরে গেছে প্রকৃতি থেকে এবং প্রকৃতির বিরুদ্ধাচারণ করছে, প্রকৃতিকে ধ্বংস করছে। তাই ওক গাছগুলো শর্ত দিয়েছে, একটা গাছ কাটা হলে তুমি শপথ নাও, 2টো গাছ তুমি চারা গাছ রোপণ করবে। না হলে তোমার সারা শরীর ঢেকে ফেলবে এই গাছের ছাল, গাছের যে বার্ক, আর তোমার শিকড় গজিয়ে যাবে, তুমি এখানেই থেকে যাবে চিরকাল। আর লাস্ট স্ট্যাঞ্জা আমি বলবো স্লাইড নাম্বার 2-তে, 2টা দেখাতে প্লিজ। দিস ইজ দ্য লাস্ট স্ট্যাঞ্জা, দ্য 5th স্ট্যাঞ্জা। দিস ওয়াজ মাই ড্রিম। কে বলছেন?
কবি। এতক্ষণে উনি নিজের কথা বলছেন, দিস ওয়াজ মাই ড্রিম। ও, এটা ছিল আমার স্বপ্ন। ইট ওয়াজ আ ড্রিম দ্যাট আই মেট, দ্যাট আই হ্যাড। কোথায়? বিনিথ দ্য বাউজ। বিনিথ মানে নিচে। কিসের নিচে? বাও। বাও মানে গাছের মোটা যে ডালগুলো হয় না, এক একটা গাছের মোটা বড় ডাল, দোজ আর বাউস, উই কল দেম বাউস। সেই একটা বড় ডালগুলোর নিচে, গাছের নিচে দাঁড়িয়ে, এটা ছিল আমার স্বপ্ন। আমি এই স্বপ্নটা দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। It was not an ordinary dream. It was not a common dream. It was a very special dream, a remarkable dream, a dream that changed me. Altered. Synonym, changed. Antonym, unaltered. A dream that altered me. When I came out of the oak wood, এরপর যখন আমি বেরিয়ে এসেছিলাম এই ওক উড থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি আবার মানুষের মাঝে, সুসভ্য মানুষের মাঝে যখন আবার এসেছিলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। এক মানব শিশুর মতো আমি হেঁটে এসেছিলাম। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল এক বৃক্ষের। খেয়াল করে দেখো, চাইল্ড। কেন চাইল্ড শব্দটি বলা হলো? বৃদ্ধ মানুষ মানে কি? বৃদ্ধ মানুষ মানে এই পৃথিবীতে আসার পর অনেকটা সময় গেছে। চাইল্ড মানে কি? পৃথিবীতে এসেছেন অল্প দিন হলো। তাহলে এখানে কেন নিজেকে চাইল্ড বলল? তার বায়োলজিক্যাল বয়স যাই হোক না কেন, এখানে সে চাইল্ড। কেন চাইল্ড? তার তো নবজন্ম ঘটেছে। অল্টার্ড, পরিবর্তিত, বদলে যাওয়া একজন মানব শিশু ধীরে ধীরে হেঁটে বেরোলেন সেখান থেকে, কিন্তু হৃদয়ে তখন তিনি এক বৃক্ষ। ওকে স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট অফ দ্য পোয়েম। এই কবিতাটি আমি তোমাদের চেষ্টা করলাম ব্যাখ্যা করে বলার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। বেশ, যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তোমরা করতে পারো, সেই অপশানও তোমাদের কাছে রয়েছে। কারণ তোমরা লাইভ প্রোগ্রামের মধ্যে ফোন করতে পারো, তার নাম্বার টেলিভিশন স্ক্রিনে অলরেডি ডিসপ্লেড হয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারো নাম্বারটা তুলে, এবং এই অনুষ্ঠানে ফোন করে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, নেক্সট যে পার্টে আসছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট, এবং সেখানকার এক্সারসাইজ নম্বর 1 এবং 2 স্যার আজকে আলোচনায় আনবেন। ওকে ওকে, আমি বলবো প্লিজ স্লাইড নাম্বার 3টা ওকে দেখাবেন। ইয়েস, স্লাইড নাম্বার 3তে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ এক্সারসাইজ নাম্বার 1. And this is, we call it MCQ, multiple choice question, and your task will be to complete the sentence. ছাত্রছাত্রীরা ভালো করে শুনে বুঝে নাও, মাধ্যমিকে এই রকম প্রশ্ন থাকলে তোমরা কি করবে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইনস্ট্রাকশনটা দেখো, বলা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ সেটা বাছাই করতে, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তার মানে তোমার কিন্তু মূল কাজটা হচ্ছে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে অপশনটা বেছে নিয়ে। তার মানে ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, বলে তোমাকে শব্দটা লিখতে হবে। ফর এ কি সেটা তোমাকে বাছাই। দেয়ার আর 4 অপশনস: গোট, রাইনোসরাস, স্ট্যাগ, বাফেলো। উই অল নো দ্য কারেক্ট অপশন ইজ স্ট্যাগ। সো তুমি কি লিখবে এখানে? কোয়েশ্চেন নাম্বার 1, স্মল এ, ক্রিপিং ইন অ্যান ওক উড, যেটা ছাপা রয়েছে, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ। এবার তুমি শব্দটি লিখবে স্ট্যাগ। ওকে, তোমরা টিক চিহ্নও দিতে পারো, কিন্তু ইনস্ট্রাকশনটা খেয়াল করবে। যদি ইনস্ট্রাকশন থাকে যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তাহলে শুধু টিক দেবে। যদি এখানে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই জায়গাটা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা ভুল করে। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, স্কুলের পরীক্ষায়, পরবর্তী জীবনে গিয়ে চাকরির পরীক্ষায় তারা সঠিক উত্তরটা, হয়তো সঠিক উত্তরটাই বাছাই করেছে, কিন্তু বাছাই করা, চুজিং দ্য কারেক্ট আনসার, দিস ইজ নট সাফিসিয়েন্ট। তোমাকে প্রকাশ করতে হবে সেভাবে যেভাবে ইনস্ট্রাকশনে বলা আছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? নইলে কিন্তু নম্বরটা মিস করে যাবে। তুমি সঠিক আনসার জানো, সঠিক আনসার বাছাই করলে, বাট ফর showing the answer in wrong way, in inappropriate way, you may lose the marks. তাহলে এখানে তুমি সেন্টেন্স কমপ্লিট করবে, the poet was looking for a stag.
Come to number B. Whenever an oak tree is felled, যখনই একটা ওক গাছ কাটা হবে, the number of trees the poet must plant is, কটা অবশ্যই তাকে বপন করতে হবে? The answer is 2, 3, 4, 5 and we all know the answer is 2. আমরা একটু আগেই টেক্সট পড়তে গিয়ে দেখেছি, সেখানে বলা আছে 2. Number C. When the poet came out of the oak wood, his heart was that of a stag, tree, human child, old woman. And we know the answer is tree. When the poet came out of the oak wood, his tree was that of a tree. আচ্ছা, আমি অভিভাবক মণ্ডলী আপনারা যারা শুনছেন এই ক্লাস দেখছেন, আপনাদের বলবো আপনাদের সন্তানদের একটু মনে করে বলবেন এই জায়গাটা গুরুত্ব দিতে, যে এটা কিন্তু আমরা ভীষণ দেখতে পাই, জানেন, স্কুলের পরীক্ষাতে দেখতে পাই, আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11 এই সব জায়গাতেই দেখতে পাই। অনেক ছাত্র বা ছাত্রী তারা এতটা তাড়াহুড়ো করেছে, আসলে প্রস্তুতির সময়টাতেই একটু আধটু গলতি ছিল, প্রস্তুতিতেই তারা ওরকমটা লক্ষণটা দেখা যেত, খেয়াল করেনি কেউ। তো যেন উত্তরটা কিভাবে প্রকাশ করতে হবে, আন্ডারলাইন করতে হবে, টিক দিতে হবে, সেন্টেন্স কমপ্লিট করতে হবে, কি করতে হবে, এটা ভালো করে যেন দেখে নেয়। একটু সময় যাক না, একবার ইনস্ট্রাকশনটা পড়ুক, দুবার ইনস্ট্রাকশনটা পড়ুক। এটা কিন্তু খুব স্বাভাবিক যে ছাত্রছাত্রীরা দুম করে পরীক্ষার প্রশ্ন পেয়ে ওহো আরে এটা তো জানা, মনের আনন্দে লিখতে শুরু করে দিল, এড়িয়ে গেল কখনো হয়তো তার চোখ। এটা কিন্তু যায়, আমি দেখেছি আমরা, যে ইনস্ট্রাকশনে এক্স্যাক্টলি কি বলা আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যাতে নম্বরটি ওরা মিস না করে। সো দিস ওয়াজ question number 1. Now we are going to question number 2. This will be slide number 4. In question number 2, this is slide number 4. দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা, এখানে দুটো পার্ট রয়েছে। One is choosing the whether the following statement is true or false, and number 2 is providing supporting statement. Provide sentences or phrases, words in support of your answer. তো প্রথম পার্টটি এখানে কিন্তু নম্বর এভাবে দেওয়া থাকে হাফ প্লাস হাফ অথবা 1 প্লাস 1, মানে 1 হচ্ছে ট্রু বা ফলস সেটা বলার জন্য, আর তারপরের 1 বা হাফ যেটাই হোক না কেন সেটা থাকে এই সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। ছাত্রছাত্রীরা ভালো করে শুনে নাও, ইফ ইয়োর চয়েস অফ ট্রু অর ফলস ইজ ইনকারেক্ট, your supporting statement will not be evaluated. তোমার ট্রু বা ফলসটা যদি ইনকারেক্ট হয়, তোমার সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু গ্রাহ্য হবে না। কারণ আমি বলি তোমাকে কথার কথা, মনে করো কোয়েশ্চেন নাম্বার 2 স্মল এ, তার কারেক্ট আনসার হচ্ছে ফলস, আমি ধরে নিচ্ছি সাপোজ, তা দিস স্টেটমেন্ট ইজ ফলস। তুমি কিন্তু ভুল করে লিখেছো টি, তারপর সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক লিখেছো। কিন্তু দেখো, ভেবে দেখো, তুমি যদি আজকে শিক্ষক বা শিক্ষিকার জায়গায় থাকো, তুমি কি করবে? যে প্রথমটা সে চুজ করেছে ভুল চুজ করার পরে তার সাপোর্টিং স্টেটমেন্টের আর কোনো জায়গাই থাকে না, কারণ ভুলের সাপোর্টিং যেটা বলবে সেটাও ভুল। সেই কারণে প্রথমে কিন্তু ট্রু বা ফলস লেখার আগে খুব সতর্কভাবে লিখবে। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে খাতা দেখার সময় 11-এ প্রচুর দেখা যায় এরা কি করে, প্রথমে হয়তো ট্রু বা টি লিখেছে, তারপর কোনো কারণটা কি হয় পরীক্ষা হলে জানি না, লোকে তো বলে যে দেখা দেখি করে, তো যাই হোক, কোনোভাবে হল ম্যানেজ করে তার মনে হলো আমি ট্রু লিখেছিলাম, আমার বন্ধু তো বললো ফলস, তাহলে ফলসই হবে ওটা, ও সেটাকে তাকে কাটাকাটি করে সেই জায়গাটা এফ। এই যে কাটাকাটিতে অনেক সময় কিন্তু পরীক্ষকের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয় না, ওভার রাইটিংয়ের ক্ষেত্রে বুঝে ওঠা সম্ভব হয় না ছাত্র বা ছাত্রীটি কি লিখেছে এক্স্যাক্টলি, ওয়েদার দিস ইজ টি অর ওয়েদার দিস ইজ এফ। একবার টি লিখেছে, সেটাকে আবার এই পাশটা কেটেছে, এই পাশে দাগ দিয়েছে, তো নিজেকে সেই জায়গাটায় ফেলো না, তুমি প্রথমে শিওর হয়ে নাও, ইজ দিস স্টেটমেন্ট ট্রু, দেখে নাও, একবার দেখো,
দুবার দেখো। মনে রাখবে মাধ্যমিকের যে কোয়েশ্চেন পেপারটা ফ্রেম করা থাকে এটা কিন্তু আগে ভালো করে চেক করে নেওয়া হয় এই কোয়েশ্চেন পেপারটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের শেষ করা সম্ভব হবে কি না। ছাত্রছাত্রী মানে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস। পশ্চিমবঙ্গে যদি 12 লক্ষ মাধ্যমিক পরীক্ষা দেয় তাহলে কিন্তু এটা দেখে নেওয়া হয় যে এটা 3 ঘন্টা, কথার কথা 3 ঘন্টা সময়ে তো দেওয়া হলো, মোটামুটি জেনে নাও ওটা 2 ঘন্টা 15 থেকে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে একটু লেখাপড়া করা, নিয়মিত লেখাপড়া করা ছাত্রছাত্রীদের পক্ষে কমপ্লিট করা সম্ভব। যে কিছু লেখাপড়া করেনি তার পক্ষে তো 3 ঘন্টা কেন 6 ঘন্টা তো সম্ভব হবে না, সে তো জানেই না উত্তর। কিন্তু মোটামুটি এটা শিওর হয়ে নেওয়া যায় নিয়ে আমরা যে 2 ঘন্টা 15 থেকে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তার উত্তর কমপ্লিট হবে। বাকি সময়টা হাফ অ্যান আওয়ার, তার একবার বাইরে যেতে প্রয়োজন হতে পারে, টয়লেটে যাওয়া প্রয়োজন হতে পারে, তার জল পান করতে লাগতে পারে, তার সবচেয়ে বড় কথা রিভিশন দিতে সময় লাগবে। কাজেই তাড়াহুড়ো করবে না যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তোমরা, বা স্কুলের পরীক্ষাতেও তুমি you read the instruction carefully, very carefully, very carefully. তার একবারের জায়গায় দুবার, কনফিউশন থাকলে আরেকবার পড়ো, দেন স্টার্ট আনসারিং। বেশ, আমরা এবার এটা চলে আসি। দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ। ট্রু, দ্য আনসার ইজ ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখো লাইন নাম্বার 3-তে বলা আছে, দ্যাট উইল বি দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। লাইন নাম্বার 3, she said, I have your secret here inside my little bag. Number small b, question number small b. The tree tribe said that the poet is bothered to see the chopping down of the oak tree. সেই বৃক্ষ মানবেরা তারা বলেছিলেন যে কবি উদ্বিগ্ন এই গাছ কাটা দেখে। আমরা বুঝতেই পারছি the answer is false. Supporting statement, line number 8, go to line number 8. We are chopped down, we are torn up, you don't blink an eye. This is the supporting statement. Number C, the poet never came out of the oak wood. কবি কখনো সেই ওক গাছের অরণ্য থেকে বেরিয়ে আসেননি। And we all know the answer is false. Supporting statement is line number 14. Students, read line number 14. This is the supporting statement. When I came out of the oak wood, began back to human company. This is the supporting statement. So, students, today we first discussed the text of lesson number 4, the text of the poem, and then we discussed 2 questions, 2 different types of questions from comprehension part. বেশ, তোমরা কীরকম বুঝতে পারলে সেটা নির্ভর করবে তোমাদের বোঝার উপর, তোমরা কীরকমভাবে ভালোভাবে ক্লাসটা দেখছো। এবং তোমাদেরকে আবারও বলে রাখি যে এখন যারা মিস করছো, হতে পারে তোমরা টিউশনসে গেছো বা কিছু, বা অন্য কোনো কাজে ব্যস্ত আছো বা অন্য কোনো ক্লাস করছো, তোমরা পরবর্তীকালে যখন তোমাদের কনভিনিয়েন্ট টাইম দেখে নিয়ে সুবিধাজনক সময়ে তোমরা এই ক্লাসটা ইউটিউব থেকে আবার ফার্দার সার্চ করতে পারো। তোমরা Ctvn এডুকেশন অনলাইন বলে সার্চ করবে, আজকে ডেট দিয়ে। আশা করা যায় এই অনুষ্ঠান লাইভ সম্প্রচার হওয়ার ঘন্টা 2 পরে তোমরা এই প্রোগ্রামটা পুরোপুরিভাবে আপলোডেড, তার আগেও হতে পারে, কিন্তু তারপরে তোমরা ফুল ফর্মে আপলোড হিসাবে পাবে, এবং যেটা তোমরা পরবর্তী সময় বারবার রিপিটেডলি তোমরা এটাকে দেখতে পারো। এই অপশন তোমাদের কাছে রয়েছে। এবার চলে আসি তৃতীয় পর্যায়ে। সাইকোলজিক্যাল কাউন্সিলর, মেন্টাল হেলথ কেয়ারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে পার্থ স্যার আমাদের কিছু গাইড করবেন, আজকে কিছু টিপস দেবেন। কি সেটা টিপস? সেটা হচ্ছে কোভিড পরবর্তী সময়কার বেশ কিছু নিউ ফ্যাসিলিটিস এসছে স্টুডেন্টদের কাছে, আমাদের সবার কাছে, সেগুলো কি কি? এই ক্লাস যারা শুনছো তোমরা ছাত্রছাত্রীরা, তোমরা তো নিজেদের অভিজ্ঞতায় জানো, বড়রা যারা শুনছেন, মাননীয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আপনারাও দেখেছেন সে সময় প্রায় 2 বছর ছাত্রছাত্রীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, হয়েছে, গোটা বিশ্বব্যাপী হয়েছে। কোথাও কোথাও ছাত্রছাত্রীদের সঙ্গে লেখাপড়ার সম্পর্ক ছিল অতি ক্ষীণ, কোথাও মোটামুটি হয়েছে, কোথাও কিছুটা হয়েছে, কোথাও ভালোভাবে হয়েছে। কিন্তু ক্লাসরুম
একসঙ্গে ক্লাসরুমে লেখাপড়া করার যে পরিস্থিতি, সেখান থেকে যা শেখা যায় সেটা 100% কখনোই পূর্ণ হয়নি। এটা গেল আমাদের নেতিবাচক দিক, আমরা জানি সকলে। কিন্তু জানেন, এর সাথে সাথে একই সাথে এই কোভিড সময়টা আমাদের সামনে এক সুবিধে নিয়ে এসেছে। এই সুবিধেটা কি? আমরা যখন বলছি ছাত্রছাত্রীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে সব স্তরে, প্রি প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি, সব স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেয়াল করে দেখো, আজ যে ছাত্র আমার কথা শুনছো, ক্লাস 8-এ পড়ো কি 9-এ পড়ো কি 10-এ পড়ো কি 11 কি 12, খেয়াল করে দেখো আমি আসলে কি বললাম। তোমার সমকালের, তোমার ব্যাচের ছাত্রছাত্রীরা সর্বত্র একটু হলেও, কিছুটা হলেও পিছিয়ে গেছে শেখার ক্ষেত্রে। আগামী দিনে তোমরা যখন আরও বড় জায়গায় পৌঁছবে, চাকরির জায়গায়, কর্মক্ষেত্রে, তখন তোমাকে যে ডেলিভার করতে হবে, তো কর্মক্ষেত্রে না বাবা, কর্মক্ষেত্রে কিন্তু মার্কশিট দেখে কিছু কাজ হয় না। আজকে আমি যখন তোমাদের শেখানোর চেষ্টা করি, আমি যখন তোমাদের পড়াই, আমি কিন্তু কত নম্বর কোন ক্লাসে পেয়েছিলাম এটা ম্যাটার করে না। করে বলো? আমি তোমাকে পড়াতে পারছি কিনা, আমি তোমাকে শিখতে সাহায্য করতে পারছি কিনা, বোঝাতে পারছি কিনা, এটা হচ্ছে নির্ভর করে। সেটা নির্ভর করে আমি কতটা ঠিকভাবে শিখেছি তার উপর। এই জায়গায় তোমার সামনে সুযোগ। আজ যদি তুমি ভালোভাবে শেখো, আজ যদি তুমি আমার এই ক্লাসটা শুনছো, শুনতে শুনতে তুমি যদি ঠিক করে নাও আমি ভালো করে শিখবো, ভালো করে শেখো, শিখতে শুরু করো, একটা সময় আসবে তোমার লেখাপড়াটা ভালো শেখা হবে। অথচ আনফর্চুনেটলি বেশ কিছু ছেলে মেয়ে থেকে যাবে তোমাদের ব্যাচে, তোমাদের বয়সী এই পৃথিবীতে, যারা কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে দেখা যাবে তাদের শেখায় কিছুটা ঘাটতি আছে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? তোমার সামনে একটা সুযোগ আসছে, তুমি যদি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারো, তুমি যদি এ সময়ে লেখাপড়াটা ভালো করে শিখতে পারো, আরও ভালো করে শিখতে পারো, নিজের মস্তিষ্কটাকে শান দিয়ে ধারালো করে নিতে পারো, মনের ভেতর গেঁথে নিতে পারো, লেখাপড়া, তথ্য ব্যাখ্যা, নিজেকে আরও বেশি শক্তিশালী করতে পারো শেখার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে গিয়ে দেখবে, চাকরির জায়গায় গিয়ে দেখবে, যখন প্রয়োগের জায়গায় আসবে দেখবে তুমি কদর পাচ্ছ বেশি। সেখানে কাউকে বলে দিতে হয় না কর্মক্ষেত্রে, সেখানে কিন্তু আজকের পৃথিবীতে নিজেকে প্রমাণ করতে হয় নিজের জায়গাটা, তুমি কতটা শিখেছ। নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা আগে কোভিডের আগে কেউ ভাবেনি। এত এত ইউটিউব চ্যানেল, এত এত ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানো, এবং এখান থেকে কিন্তু কিছু ছেলে মেয়ে যেমন লেখাপড়া শেখার ক্ষেত্রে ফাঁকি দিয়েছে, পিছিয়ে পড়েছে, তেমনি কিছু কিছু উদাহরণ আমাদের চোখের সামনে এসছে। এক কৃষকের পরিবারের সন্তান বাড়িতে বসে, ঘরে বসে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে এমনভাবে নিজেকে তৈরি করেছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, সেখানে সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে 100% স্কলারশিপে। তার বাড়িতে বাবা মা সংসার চালাতে পারতেন না সামান্য আয়ে, সেই ছেলে উত্তরপ্রদেশের অখ্যাত গ্রাম থেকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে সেখানে চান্স পেয়েছে। এই উদাহরণ আমরা দেখছি, আমরা দেখতে পাচ্ছি। সবজি বিক্রি করেন বাবা, তার মেয়ে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রথম সারিতে কোয়ালিফাই করেছে। বুঝে দেখো, যখন অনেক ছাত্র, অনেক ছাত্রী তোমারই বয়সী, তারা পড়াশোনাটায় ফাঁকি দিচ্ছে, সেখানটায় নিজেকে তুমি যদি আরও ভালো করে লেখাপড়া শিখতে পারো, তুমি তখন ইউ উইল গেট দ্য চান্স টু স্ট্যান্ড আউট অ্যামাং দ্য ক্রাউড। অনেক ভিড়ের মধ্যে ঝকঝক করবে তোমার মেধা, অনেক ছাত্রছাত্রীর মধ্যে, অনেক পরীক্ষার্থীর মধ্যে, অনেক চাকরি প্রার্থীর মধ্যে সেখানে উজ্জ্বল হয়ে উঠবে তোমার শিক্ষা, উজ্জ্বল হয়ে উঠবে তোমার শেখা, তোমার জ্ঞান, তোমার দক্ষতা। খুব সহজে বাছাই করে নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তোমাকে বাছাই করে নেবেন, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা বলা যেতে পারে অভূতপূর্ব সুযোগ এসেছে তোমাদের সামনে।
ছাত্রছাত্রীরা, শুধু ক্লাস 10 নয়, যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা যদি আমার এই কথা শোনো, তোমরা এখন শুনতে পাচ্ছ, বা যদি চাকরি যারা পরীক্ষা দেবে তোমরা শুনতে পাও, তোমাদের বলি যে সুযোগ আমাদের সামনে এসছে হাত থেকে বেরিয়ে যেতে দিও না। ওই উত্তরপ্রদেশের সেই গ্রামের ছেলেটির মতো যে কোভিডের সময় চারদিক যখন বন্ধ, ও তখন সারাক্ষণ বসে নিজেকে তৈরি করে গেছে এবং তারপর গিয়ে ও স্থান পেল প্রিন্সটন ইউনিভার্সিটিতে। সেই মেয়েটির মতো, সবজি বিক্রেতা ভদ্রলোকের মেয়েটির মতো, যে সর্বভারতীয় পরীক্ষায় প্রথম জায়গায় গিয়ে খেটেছে। দুটো বছর অন্যরা যখন মোবাইল ফোন নিয়ে গেম খেলছে, অনলাইন গেম, মজা করছে, ও তখন নিজেকে অক্লান্ত পরিশ্রমে ডুবিয়ে দিয়েছে। যে মজাটা যারা এখন করছে, ভবিষ্যতে গিয়ে তারা কাঁদবে। আর এখন যারা মজার আকর্ষণটাকে সরিয়ে রেখে যারা নিজেকে তৈরি করছো, ভবিষ্যৎ তাদের জন্য। ডিসাইড করতে হবে তোমাদের, এখন মজা করবে ভবিষ্যতে কাঁদবে, না এখন পরিশ্রম করবে ভবিষ্যতে গিয়ে মজা করবে, ভবিষ্যতে গিয়ে সেখানে আরাম করবে, সেখানে নিজের জীবনটাকে ভালো জায়গায় নিয়ে যাবে, নিজের পরিবারকে ভালো জায়গায় নিয়ে যাবে। এই পরিস্থিতি তৈরি হয়েছে কোভিড পরবর্তীকালে। চলো আমরা সকলে মন দিয়ে লেখাপড়াটা করি। আমাদের যার যেটা কাজ, আমরা যে কাজটা করি না কেন, কাজ চালিয়ে দেওয়ার পদ্ধতি শুধু নয়, ওই ইটস ওকে, না সেটা না, ইট হ্যাজ টু বি আউটস্ট্যান্ডিং। আমি ওই শিখলাম কাজ চালিয়ে দেওয়ার মতো না, আমি শিখলাম, আমি আত্মস্থ করলাম, এমনভাবে আত্মস্থ করলাম আর 5 জন লোক যাতে দেখে বলে, বাহ দারুণ তো, এই জায়গাটায় নিয়ে যাওয়ার সুযোগ। এটা কিন্তু কোভিডের আগে এই রকম পরিস্থিতিটি ছিল না। ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমি বলার চেষ্টা করলাম একজন শিক্ষক হিসেবে, একজন তোমাদের চেয়ে বড় একজন নাগরিক হিসেবে, কর্মক্ষেত্রে বহু বছর ধরে কাজ করতে থাকা মানুষ হিসেবে, একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে, যে এই কোভিডের সময়ে যেমন অসুবিধেগুলো আছে, কিন্তু সেটাই সব নয়, এর সঙ্গে বেশ কিছু নতুন নতুন সুযোগ সুবিধে তৈরি হয়েছে। তার মধ্যে একটা আমি বললাম, এখন যদি তোমরা ভালো করে শেখো, ভবিষ্যতে তোমরা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে না, ভিড়ের মধ্যে ইউ উইল স্ট্যান্ড আউট ইন এ ক্রাউড। বেশ, খুব সুন্দর। আমাদের হাতে মনে হয় আর আমরা মিনিট 4 মতো সময় পাবো, 3 মিনিট সময় পাবো। তোমাদের কাছে দেখো, যদি কেউ কোনো রকম কিছু জিজ্ঞেস করতে চাও, কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। আর স্যার যেটা বললেন এটা তো একদম ঠিকই, কারণ সুযোগ যখন তোমাদের কাছে আসছে, এর পরবর্তীকালে একটা সময় গিয়ে তোমাদের মনে হবে, বড় বেলায় গিয়ে, এখন তো তোমাদের সবারই ছোটোবেলা কম বেশি, বড়বেলায় গিয়ে তোমাদের মনে হতে পারে যে ওই সময় ওই কাজটা করলে আজকের দিনে দাঁড়িয়ে ভালো। স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আজকে যারা খুব মজা করছো, আজকে যারা পড়াশুনোটাকে মানে আলটিমেটলি ফাঁকি দিচ্ছ, পড়াশোনা তো সবারই করতে হয়, বাবা মা কখনোই ছাড়েন না, মানে সেটা তুমি একটু দুর্বল জায়গায় পড়ো বা একটু ভালো জায়গায় পড়ো, অনেকগুলো তোমার টিচার থাকুক অথবা না থাকুক, এবং তাদের ওখানে যাওয়া আসা সবই তোমাকে করতে হয়, এগুলোর বাইরে তুমি যেতে পারো না। কিন্তু পড়তে বসে মনটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাবা মার থাকে না, কিছুতেই কোনো বাবা মা, কোনোভাবেই কোনো টিচার, কেউ পারবেন না তোমাদের মনকে নিয়ন্ত্রণ করতে। মনকে নিয়ন্ত্রণ করতে হয় নিজের। তুমি যাচ্ছ পড়তে, সেখান থেকে ফিরছ, এই যে জার্নিটা তুমি কিভাবে কাটাচ্ছ, তার উপর ডিপেন্ড করে তুমি পড়তে গিয়ে স্যারের কাছ থেকে কতটা শিখলে আর কতটা আত্মস্থ করে মনস্থ করে নিয়ে আসতে পারছো বাড়িতে, এবং তাকে কতটা পরীক্ষার খাতা অবধি নিয়ে যেতে পারবে। কারণ ওই সময় তো রাস্তায় এমন কিছু বন্ধু বান্ধব সঙ্গ, আরও কিছু নানান, যা টেলিভিশনে আমরাও বলতে পারি না বা বলবো না, সেই জায়গাগুলো হচ্ছে, যার ফলে কি যে পড়ছো আলটিমেটলি, মানে আমাকে সেদিন একজন প্যারেন্টস বলছিলেন যে সারা বছর দেবাশিস দা, আপনি বিশ্বাস করুন, 7 জন করে টিচারের কাছে পড়ে পার মান্থ, কিন্তু বছর শেষে এই যে টিচারদের কাছ থেকে কি শিখছে, তার আউটকামস কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। ওই বাড়িতে হয়তো কোনো এক সময় পড়লো বা না পড়লো, বা আদতে কি হচ্ছে না হচ্ছে, স্কুলে যাচ্ছ আসছো,
সেই সময় তোমরা কি করছো তার কোনো সঠিক প্রতিফলন হচ্ছে না। তার কারণটা কি? তোমরা করছো সব, আমরা জানি, পার্থ স্যারও জানেন, কিন্তু মনটা দিচ্ছ না। ওই কারণের জন্য সবটা ধোঁয়া ধোঁয়া একটা আবছা স্পষ্ট একটা অভিজ্ঞতা হচ্ছে, সেটা গিয়ে কোনো রকমের খাতায় লিখে আসছো, নাম্বারটা হচ্ছে না। এইটা তোমরা বুঝবে গিয়ে পরবর্তীকালে বড় হলে। এটা আমি কোথা থেকে বলছি? আমি মেন্টাল কাউন্সিলর নই, আমি কোনো এর প্রফর্মা জানি না, কিন্তু যেটা আমার পরবর্তীকালে গিয়ে মনে হয়েছে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হচ্ছে সব থেকে বড় অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার পথে চলতে গিয়ে আমি বহু মানুষ, আমাদের কলিগ, আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা দেখেছি যে স্টুডেন্ট লাইফে যদি এই কাজটা ভালো করে করা যেত, তাহলে পরবর্তী জীবনে গিয়ে, মানে সব থেকে পরবর্তী জীবন মানে কি, একটা সময় গিয়ে তোমাদের জীবনের মূল লক্ষ্য থাকবে হচ্ছে অর্থ রোজগার করা। অর্থ রোজগার করতেই হবে। যদি কমার্শিয়াল ভায়াবিলিটি না থাকে তাহলে সেই জিনিসের আক্ষরিক অর্থে কোনো মূল্য নেই। তোমাকে জীবনে, যৌবনে চলতে গেলে, বার্ধক্যে সবসময় অর্থের দরকার। তো সেটা রোজগার করতে গিয়ে তুমি বুঝবে যে তোমার কোথায় ঘাটতি, কোথায় কমতি ছিল, সেটা তখন হয়তো আর পূরণ করার সময় থাকবে না, কারণ ওই ভুলটা তুমি করেছো সেই দিন থেকে অন্তত পক্ষে 15 বা 20 বছর আগে। সেটাকে আর শোধরানোর সময় নেই। ওই স্টপ থেকে বাস ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে গেছে। আমি পার্থবাবুকে অনেক ধন্যবাদ জানাই এই কারণের জন্য, পার্থপ্রতিম স্যারকে, যে আপনি প্রত্যেক দিন এসে আমাদের মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ ছেড়ে দিয়ে যাচ্ছেন, যার ফলে আমরাও এই কথাগুলো 2-3 মিনিট বলতে বাধ্য বলছি। মানে ন্যাচারালি অন্যান্য যারা যারা টিচার আসেন, কাউন্সিলর তো আসেন না, তো সেটা আমরা বলতে পারি না, অপশন থাকে না। অনেক ধন্যবাদ আপনাকে। আগামী অনুষ্ঠানের জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে রাখলাম স্যারকে, পার্থপ্রতিম সরকারকে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নমস্কার। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে। ন্যূনতম কোয়ালিফিকেশন PhD ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন। ইমেল আইডি info@akdinstitute.com।